প্রতিটি পরিবারে কোনো না কোনো সদস্য দেখা যায় হাঁটু ব্যথায় ভুগছে এবং এই হাঁটু ব্যথায় আক্রান্তের যে ঝুঁকি কিংবা প্রাদুর্ভাব এটা প্রতিনিয়ত সারা দেশে বাড়ছে। একটু জানতে চাই হাঁটু ব্যথার কারণে এই যে আমরা বিষয়টা নিয়ে কথা বলছি যে সিঁড়ি দিয়ে ওঠানামা করা কষ্ট হয়ে যায়, কি কারণটি আসলে? প্রথম হলো আমরা একটা হাঁটু আমরা আগে দেখি, এটা একটা হাঁটু। এই হাঁটু সারা দিন অনেক কাজ করে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জয়েন্ট অফ দ্য বডি, শরীরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জয়েন্ট। আপনাকে বসতে উঠতে চলতে ফিরতে হাঁটুতে কষ্ট হতেই পারে এবং আমাদের হাঁটুতে কষ্ট হয়। যেমন ধরেন একটা গাড়ির চাকা যত ঘোরে সে তত ক্ষয়প্রাপ্ত হয়, বোল্ড হয়ে যায়। ঠিক এই হাঁটু যত ব্যবহার হয় তত এখানে কষ্ট ডেভেলপ হতেই পারে। হাঁটুতে কষ্ট হয়, এই কষ্টর চিকিৎসা রোগী করে না বলে রোগী কষ্ট পায়। এ কেমন কথা? রোগী কষ্ট পায়, হাঁটুর চিকিৎসা করে না বলে সে কষ্ট পায়, এটা হলো কথা? ইয়েস ইট ইজ। যেমন ধরেন আমি এই হাঁটুতে ব্যথা পেলাম, আমি হাঁটুতে ব্যথা পাওয়ার পরে বা কোনো কারণে টুইস্ট হতে পারে, কোনো কারণে চাপ লাগতে পারে, কোনো কারণে আমি পড়ে যেতে পারি, কোনো কারণে আমার আঘাত লাগতে পারে, হাঁটুতে কষ্ট হতে পারে। আমার জুতো অসঠিক হলেও হাঁটুতে কষ্ট হতে পারে, আমার কোমরে কষ্ট হলেও হাঁটুতে কষ্ট হতে পারে। আমরা কি করি, হাঁটুতে কষ্ট হলে আমরা প্রথমেই চিকিৎসকরে না দেখিয়ে আমরা মহল্লার ওষুধখানা থেকে আমরা ওষুধ কিনে খাই। একদম। এ প্রসঙ্গে আমি আপনার মাধ্যমে এদেশের মানুষকে, রোগীকে বলবো, আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। আমাদের দেশে এখন অনেক নি স্পেশালিস্ট, একজনকে দেখান না, হাতের কাছেই ডাক্তার, অনেক নি স্পেশালিস্ট, তাকে দেখিয়ে ওষুধ খান। কিন্তু তা করে না। তা না করে সে কি করে, নিজে নিজে ওষুধ কিনে খায়। ব্যথা হলে, যখনই ব্যথা হয়, আস্তে আস্তে হাঁটুটা এরকম বাঁকা হয়ে যায়, যে এরকম সোজা থাকে হাঁটু, ব্যথা হওয়ার জন্যে হাঁটু বাঁকা, অর্থাৎ পূর্ণ সোজা আর সে গ্র্যাজুয়ালি করতে পারে না। একটা সময় পূর্ণ বাঁকাও সে করতে পারে না এবং নিচে নামাজ পড়তে পারে না। তখন তার বোধগম্য হয় লেটস গো টু ডাক্তার, তখন সে ডাক্তারের কাছে আসে। মানে একদমই যখন না পারলেই নয়, তখন গিয়ে যায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। তখন তো অনেক দেরি হয়ে গেছে। একদমই। একটু বলে রাখি, এই হাঁটুতে যে ব্যথা হয়, এই ব্যথাটা আবার একটা এইজের সঙ্গে রিলেটেড। আচ্ছা আচ্ছা। যদি অল্প বয়সে সে 5-7 বছরের মধ্যে ব্যথা হয়, এটাকে আমরা অনেক সময় রিকারেন্ট ডিসলোকেশন বলে থাকি। এছাড়া যদি 15 বছরের মধ্যে ব্যথা হয়, আমরা এটাকে অস্টিওকন্ড্রাইটিস বলে থাকি। এরপরে 25 বছরে যদি হাঁটু ব্যথা হয়, আমরা সেটাকে মিনিসকাস বলে থাকি, মিনিসকাস ইনজুরি। এরপরে যদি উপরের দিকে যেতে থাকবে, অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জের জন্য হতে পারে। এবং যতগুলো কষ্ট হবে ততগুলো কষ্টের জন্যে হাঁটুর মেইন দুটো প্রবলেম হয়। একটা হলো হাঁটুর পেছনের মাংস, আর একটা হলো হাঁটুর সামনের মাংস দুর্বল হবেই, উইক হবেই। আর এদের দুর্বলতা, উইকনেসের জন্যে আপনার রেঞ্জ অফ মুভমেন্ট, এই হাঁটু আর সোজা হয় না, এই হাঁটু আর সোজা হয় না, এই হাঁটু আর বাঁকা হয় না, এটা হবেই। তো সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে যখনই আপনার হাঁটুর কষ্ট হবে, তখনই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো চিকিৎসা হতে পারে না। আপনার হাতের কাছেই এখন আমাদের দেশে প্রচুর ডাক্তার যারা হাঁটু সম্পর্কে অত্যাধিক অভিজ্ঞ। তাদের একটি সঠিক উপদেশ আপনার হাঁটু কষ্ট থেকে আপনাকে দ্রুত মুক্তি দেবে। তাহলে কেন আপনি ওই চিকিৎসকের কাছে যাবেন না? ওই চিকিৎসক তো আপনাকে হেল্প করছে। এখন আপনি চলে আসেন যে হাঁটুর এখানে যদি আমরা দেখি, তাহলে হাঁটুর আমরা মাংসের কথা বলছি, আমরা হাঁটুর জয়েন্ট মোবিলিটির কথা বলছি। হাঁটুতে লিগামেন্ট প্রবলেম হয়। এই যেখানে দেখা গেছে, দেখেন মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট, এটা মোটা লিগামেন্ট, এটাতে বেশি কষ্ট হয়। আমাদের যে হাঁটুর টুইস্ট হয়, অনেক সময় মেয়েরা উঁচু হিল পরে, শাড়ি পরে, অনেক সময় টুইস্ট হতে পারে, স্প্রেইন হতে পারে, এই মিডিয়াল কোলাটেরাল লিগামেন্টে স্ট্রেইন হয়। এবং এর চিকিৎসা খুব সোজা। আপনি বাইরে থেকে হাঁটুটাকে চাপ দিয়ে এরকম ধরলে রুগী বলবে ইয়েস ইয়েস ব্যথা পাচ্ছি আমি এখানে। আপনি ওখানে একটু মার্ক করেন, মার্ক করে আপনি ওখানে ডিপ ফ্রিকশন করেন, আল্ট্রাসাউন্ড থেরাপি করেন, আপনি দেখবেন যে আপনার
ইয়ার রিলিজ হয়ে গেছে, পেইন রিলিজ হয়ে গেছে, পেইন রিলিফ হয়ে গেছে, আপনার এখন ব্যথা নাই, সাথে ওই যে মাথার মধ্যে রাখতে হবে কি হয়, রেঞ্জ কমে যায়, রেঞ্জ বাড়ায় দিতে হবে, আর এই হাঁটুর সামনের মাংস পেছনের মাংস শক্তি বাড়ায় দিতে হবে। আমি শুধু ব্যথার চিকিৎসা করে যদি আমি ছেড়ে দেই তাহলে আবার ব্যথা নিয়ে আসবে, কারণ পা সোজা হবে না, পা বাঁকা হবে না। সেজন্য আমি বলবো যে শুধুমাত্র রেঞ্জ বাড়ালে হবে না, তার লিগামেন্টের চিকিৎসা করতে হবে। লিগামেন্টের চিকিৎসা করলে হবে না, রেঞ্জ বাড়াইতে হবে। রেঞ্জ বাড়ানোর সাথে আরেকটা ইয়েস, রেঞ্জ বাড়ানোর সাথে সাথে আপনাকে তার মাসেল পাওয়ার বাড়ায় দিতে হবে। যখনই এই মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট আপনি চিকিৎসা করবেন, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্টের কিছু ফাইবার অ্যাটাচড আছে মিডিয়াল মিনিসকাসের সাথে। আপনাকে মিনিসকাস টেস্ট করতে হবে, যে মিনিসকাস টেস্ট করে ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখতে হবে তার মিনিসকাসে কোনো প্রবলেম আছে কিনা। যদি মিনিসকাসে প্রবলেম থাকে আপনি মিনিসকাসের ফিজিক্যাল চিকিৎসাটা করে দেন, এবং অ্যাডভাইস যদি আপনার দরকার হয় অ্যাডভাইস টু দ্য নি সার্জন, যদি নি সার্জনের দরকার হয়। তো এই পর্যায়ে নি সার্জারি দরকার হয় না, কারণ আমরা যে পর্যায়ে থাকি এখানে সার্জারির কোনো রোল নেই, না নাই। তো সুতরাং এখান থেকে হবে। অন্যদিকে আপনি যখন আপনি সিঁড়িতে ওঠানামা করবেন, এখন সিঁড়িতে আপনি যাচ্ছেন, তাহলে আপনি হাঁটু কোন হাঁটু দিয়ে উঠবেন, যে আপনার ডান হাঁটুতে প্রবলেম, কোন হাঁটু সিক, ডান হাঁটু সিক, কোন হাঁটু স্ট্রং, বাম হাঁটু স্ট্রং। যখনই আপনি সিঁড়ির স্টেপে যাবেন তখন ওঠার সময় অলওয়েজ ইউজ দ্য স্ট্রং নি। আচ্ছা, স্ট্রং নি কোনটা? লেফট নি, ব্যথা নেই সেটা লেফট নি দিয়ে আপনি ওঠেন, কিন্তু রোগীরা অনেক সময় অল্টার করে ফেলে। ইয়েস, মানে যেইটাতে ব্যথা সেটাই আগে ফেলে, মানে তার অল্টারনেটিভ পাটা আগে ফেলাটা খুব বেশি জরুরি। তো সেজন্যে রুগীকে এটা বলতে হবে। তাহলে এখন রুগী তো উঠে গেল ভালো পা দিয়ে, নামবে কোন পা দিয়ে? নামবে হলো নামার সময় উইক লেগ অথবা অ্যাফেক্টেড লেগ অথবা সিক লেগ। তাহলে আপনার কোন পা খারাপ? ডান পা, আপনি ডান পা দিয়ে নামেন। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে যখন উঠবে তখন যেই পাটাতে ব্যথা রয়েছে তার অল্টারনেটিভ পাটা ব্যবহার করবে, আবার নামার সময় যেই পাটাতে ব্যথা সেটাই ব্যবহার করবে। আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিচ্ছি। আপনি যখন সিঁড়িতে যাবেন, নর্মালি আমরা ওঠার সময় হাঁটু প্রবলেম থাকলে আমি পায়ের সামনের অংশ ব্যবহার করি। নো, আপনাকে পায়ের হিল পর্যন্ত ব্যবহার করতে হবে। নাম্বার ওয়ান, এখানে আপনার ওয়েট ট্রান্সফার করতে হবে। সেকেন্ড ওয়ান হবে, আমরা সাধারণত শরীরের আগে হাঁটু নেই, হাঁটু বেন্ড করে আগাই। একদমই নো, আপনাকে হাঁটু পরে নিতে হবে, আপনার শরীর আগে যাবে। তাহলে একটা হলো পূর্ণ পা সিঁড়িতে নিতে হবে, যেন আপনার হিল পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, যখনই আপনি ওঠার চেষ্টা করবেন, এই যে দেখেন ওঠার চেষ্টা করছি, আমার শরীর সামনে যাচ্ছে, হাঁটু নয়। আচ্ছা, আমরা শরীরটাকে পিছিয়ে রেখে যেন সিঁড়ি দিয়ে না ওঠার চেষ্টা করি। ইয়েস ইয়েস, সামনে গিয়ে আগে বডিটাকে সামনে আগাতে হবে, তারপরে পাটা আগাতে হবে। এতে আপনার হিপ জয়েন্টের যে গ্লুটস মাসেলের কথা বলছি, এখানে আপনার আমাদের আছে যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, মিডিয়াস মিনিমাস মাসেল, তারা কাজ করবে। এবং যখনই আমি শরীর সামনে নিয়ে যাব তখনই আমার এই সোয়াস মাসেলটা লম্বা হবে। আচ্ছা, আদারওয়াইজ আমি যখনই হিপ বেন্ড করবো, এরকম দেখেন হিপ বেন্ড করলেই সোয়াস খাটো হয়ে যায়। আচ্ছা, তার মানে সোয়াস মেজর মাসেলটাকে যদি আমি ঠিক রাখতে চাই, শরীরকে আগে রেখে বা শরীরটা হাঁটুর আগে যাবে, হাঁটু পরে যাবে, সামনে যেন ঝুঁকিয়ে রাখি। ইয়েস, এটা খুব বেশি জরুরি। এটা খুবই দুটো গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, যেগুলো আসলে আমরা অনেকে জানি না।